আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিগত ইউনূস সরকার আমল থেকে বাংলাদেশ সরকারের অভ্যন্তরে পাকিস্তান প্রীতি সহজেই ধরা পড়ে। সে ধারা বিএনপি সরকারও অব্যাহত রেখেছে। তবে পাকিস্তানের প্রতি প্রেমের ধারা বজায় রাখতে গিয়ে বাংলাদেশ সরকার এবার এমন দুটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে আপনার মনে হতে পারে পাকিস্তান থেকে বিষ কিনলো বাংলাদেশ সরকারের কাছে তা অমৃত মনে হবে। খোদ পাকিস্তানের সংবাদ মাধ্যম সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউরোপ আমেরিকার ল্যাবরেটরিতে পাকিস্তানের যে চাল বিষ হিসেবে প্রমাণিত হয়ে প্রত্যাখ্যাত হয়েছে, সেই চালই কি এখন কোটি কোটি বাংলাদেশের প্রধান খাদ্য হতে যাচ্ছে। একই সাথে পাকিস্তানের যে নিরাপত্তা প্রকল্পকে খোদ সেদেশের গণমাধ্যম সাদা হাতি বা চরম ব্যর্থ এক উদ্যোগ হিসেবে তকমা দিয়েছে, তাকে কিনা অনুকরণীয় মডেল হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশের সরকার। গণমাধ্যমের খবরের তথ্য অনুযায়ী একদিকে পাকিস্তান থেকে আমদানির অপেক্ষায় থাকা 50,000 টন চাল যাতে মিলেছে লিভারের ক্যান্সার সৃষ্টিকারী মারাত্মক বিষ আফলাটক্সিন এবং অতিরিক্ত মাত্রার কীটনাশক, অন্যদিকে পাকিস্তানের বিতর্কিত সেফ সিটি প্রকল্প যা লাহোরের বোমা হামলার সময় অপরাধী শনাক্তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, সেই ত্রুটিপূর্ণ প্রযুক্তি এখন বাংলাদেশে প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রশ্ন হলো, কেন জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? সস্তা কূটনীতি নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এর পিছনে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। ইউরোপীয় ইউনিয়ন বা ইউভুক্ত দেশগুলো পাকিস্তান থেকে সরকারি পর্যায়ে বা G2G চুক্তির মাধ্যমে চাল আমদানি করত, কিন্তু 2024 সালে ইউরোপিয়ান দেশগুলো বুঝতে পারে পাকিস্তান থেকে চাল নয়, সাথে বিষ আমদানি করছে তারা। ইউ তখন খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে পড়ে। ল্যাব টেস্টে প্রমাণ পাওয়ার পর পাকিস্তান থেকে আমদানি করা চাল রাতারাতি ফেরত দিয়েছিল ইউভুক্ত দেশগুলো। লিসবন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে চালের চালান ফেরত পাঠানোর মূল কারণ ছিল দেশটির রপ্তানি করা চালে ইউ নির্ধারিত সীমার চেয়ে বেশি কীটনাশকের উপস্থিতি। কৃষি রাসায়নিকের দীর্ঘস্থায়ী প্রভাব থেকে ভোক্তাদের রক্ষা করতে ইউ বিশ্বের অন্যতম কঠোর কীটনাশক নীতি বজায় রাখে। প্রতিটি আমদানি করা খাদ্যপণ্য সেখানে ল্যাবরেটরি পরীক্ষার মুখোমুখি হয় এবং সেই আইনি সীমা অতিক্রম করলে চালান প্রবেশ করতে দেওয়া হয় না, তা ফেরত পাঠানো হয় কিংবা ধ্বংস করা হয়। পাকিস্তানের চালের ক্ষেত্রে উদ্বেগের আরেকটি বড় বিষয় হলো আফলাটক্সিন দূষণ। এটি ছত্রাক দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক বিষ, যা শস্য মজুদ, পরিবহন বা প্রক্রিয়াজাতকরণের সময় যথাযথ পদ্ধতি অনুসরণ না করলে তৈরি হতে পারে। বৈজ্ঞানিক মহলে এটি একটি কড়া হেপাটোটক্সিন বা লিভারের বিষ হিসেবে সুপরিচিত, যা সরাসরি লিভারের কোষ ধ্বংস করে এবং দীর্ঘ সময় ধরে শরীরে প্রবেশ করলে তীব্র যকৃতের ক্যান্সার সৃষ্টি করে। ইউর গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত আফলাটক্সিনের দীর্ঘস্থায়ী সংস্পর্শ লিভারের ক্ষতি করতে পারে এবং লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই স্বাস্থ্য ঝুঁকির কারণে ইউ আমদানি করা চাল ও অন্যান্য খাদ্যপণ্যে আফলাটক্সিনের উপস্থিতি যাতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি না হয় তা কঠোরভাবে নিষিদ্ধ করে থাকে। পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী দৈনিক দ্য ডনে 2024 সালের 1 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের চাল ফেরত পাঠিয়েছে। ডনের রিপোর্টটিতে বলা হয়েছে, মাইক্রোটক্সিন বা আফলাটক্সিন, যেটি বিষাক্ত পদার্থ যা চাল ছত্রাক বা ছাঁচ দ্বারা সংক্রামিত হলে তৈরি হয়, সেটির উপস্থিতি গত 3 বছরে পাকিস্তানের চালানে ধারাবাহিকভাবে বেশি পাওয়া গেছে। দ্য ডন তাদের রিপোর্টে এ বিষয়ে পাকিস্তান সরকারকে সতর্ক করে বলেছিল, ইউ নিষেধাজ্ঞা এড়াতে অবশ্যই দেরি না করে বিষয়টি সমাধান করা উচিত। দ্য ডনের ওই রিপোর্টে দেখানো হয়েছে কিভাবে ও কোন প্রক্রিয়ায় পাকিস্তানের উৎপাদিত চালগুলোতে বিষাক্ত রাসায়নিক মেশানো হয়।
দ্য ডন বলছে পাকিস্তানের বেশিরভাগ ধান চাষী নিরক্ষর বা কম শিক্ষিত, এমনকি প্রগতিশীল কৃষকদেরও কৃষি রাসায়নিক এগুলো সঠিক ডোজ এবং পিএইচআই সম্পর্কে ভালো জ্ঞান নেই। এই ব্যর্থতা দেশটির কৃষি সম্প্রসারণ, কীটনাশক সংস্থাগুলো এবং রাইস এক্সপার্টস অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান বা REAP এর একটি স্পষ্ট ব্যর্থতা হিসেবে দেখছে পাকিস্তানি পত্রিকাটি। রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের ধান চাষিরা প্রায় স্প্রের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কৃষি রাসায়নিক ব্যবহার করে, অথচ এই রাসায়নিক গুলো ধানের জন্য অনুমোদিত নয়। এগুলো ব্যবহার করা হয় তুলা, আখ বা অন্যান্য ফসলের জন্য। কিন্তু পাকিস্তানি কৃষকরা ধানের জন্য এসব সস্তা রাসায়নিক ব্যবহার করছে। ধান বিষয়ক সংবাদ মাধ্যম রাইস নিউজ টুডেতে বলা হয়েছে শুধু রাসায়নিক সমস্যা নয়, পাকিস্তানের চালের চালানে আছে নথিপত্রের সমস্যা, উৎপাদন উৎস শনাক্তকরণে ব্যর্থতা বা ট্রেসেবিলিটি ফেইলিয়ার, অনুপযুক্ত লেবেলিং বা স্বাস্থ্যবিধি মেনে না চলার মতো গুরুতর অভিযোগ। এসব কারণেও ইউরোপীয় কর্তৃপক্ষ পাকিস্তানের বেশ কিছু চালের চালান ফেরত দিয়েছে। ইউ আইন অনুযায়ী রপ্তানিকারকদের অবশ্যই খাদ্যপণ্যের উৎপত্তি স্থল স্পষ্টভাবে দেখাতে হয়, বিস্তারিত উৎপাদন রেকর্ড রাখতে হয় এবং খাদ্য নিরাপত্তার সনদ দিতে হয়। ল্যাবরেটরি পরীক্ষায় বড় কোনো দূষণ না মিললেও এই প্রশাসনিক প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হলে আমদানি করা পণ্যের চালান আটকে দেওয়া হতে পারে। কিন্তু ইউভুক্ত দেশগুলো তাদের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে চাল কিনেও ফেরত দিয়েছে, বাংলাদেশ সরকার এখন সে চাল কেনার জন্য পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। দেশ থেকে একই ধরনের 50,000 টন চাল আমদানির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারি কর্মকর্তারা যুক্তি দিচ্ছেন জাতীয় খাদ্য মজুদ শক্তিশালী করতে, বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ উৎপাদন কম হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই চাল আমদানি করা দরকার। তাছাড়া অন্যান্য চাল রপ্তানিকারক দেশের তুলনায় দাম তুলনামূলকভাবে কম থাকা পাকিস্তান থেকে চাল আমদানির অন্যতম কারণ বলে উল্লেখ করছেন তারা। তবে আন্তর্জাতিক বাজারে চালের যে মূল্য তাতে পাকিস্তানি চালের দাম কম এমন তথ্য সঠিক নয়। পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতি টন চাল কেনে $395 মার্কিন, অথচ মিয়ানমার কিংবা ভারত থেকে এই চাল কমপক্ষে $50 কমে কেনা যায়। এমনকি সিঙ্গাপুরের সরবরাহকারীরা পাকিস্তানের চেয়ে কম দামে চাল বিক্রি করে থাকে। সরকার একাধিক সূত্রে জানা গেছে জুলাই শুরুতেই সরকারি কর্মকর্তাদের পাকিস্তান থেকে চাল কেনা সংক্রান্ত চুক্তি সই করার কথা রয়েছে। অতীতে ইউ পাকিস্তানের চালের চালান ফেরত পাঠানোয় বাংলাদেশের এই আমদানির পরিকল্পনা নিয়ে এরই মধ্যে সরকারি পর্যায়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সরকারের যে পক্ষটি পাকিস্তানি চাল আমদানি করতে উঠে পড়ে লেগেছে তাদের যুক্তি হলো ইউ পাকিস্তানের সব চাল আমদানি নিষিদ্ধ করেনি। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন কোটি কোটি বাংলাদেশের প্রতিদিনের প্রধান খাদ্য আমদানির ক্ষেত্রে দাম একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। তাদের যুক্তি বাংলাদেশে প্রবেশ করা প্রতিটি চালান স্থানীয় বাজারে ছাড়ার আগে কীটনাশকের উপস্থিতির সীমা, আফলাটক্সিন, ভারী ধাতু এবং অন্যান্য দূষকের উপস্থিতি রয়েছে কিনা তা নিশ্চিত করতে ব্যাপক ল্যাবরেটরি পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া উচিত। যখনই আমদানি করা খাদ্যে এমন কোন চালান বা সরবরাহ শৃঙ্খল থেকে আসে যা আগে আন্তর্জাতিক নিরীক্ষার মুখোমুখি হয়েছে, তখন স্বাধীন গুণমান যাচাইকরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়েছে। দর্শক, বাংলাদেশ সরকার তার দেশের মানুষের জন্য যে পাকিস্তানি চাল কিনছে সে চাল সম্পর্কে পাকিস্তানের পত্রিকা দ্য ডনের নিবন্ধের শেষ লাইনগুলোতে বলা হয়েছে পাকিস্তানিদের স্বাস্থ্য এবং জীবন ইউ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যক্তিদের মতোই গুরুত্বপূর্ণ। যখন একটি চালের চালান এই দেশগুলোর খাদ্য সুরক্ষা মান মেনে চলতে ব্যর্থ হয় তখন সে চালগুলো পাকিস্তানের স্থানীয় বাজারে বিক্রি হয়। এজন্য পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নতি কেবল রপ্তানি বাড়ানোর জন্য নয়, পাকিস্তানের নাগরিকদের জীবন রক্ষার জন্য অপরিহার্য। শুধু চাল নয়, নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানের ব্যর্থ প্রকল্পকেও অনুকরণ করতে চায় বাংলাদেশের সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পাকিস্তানের সেফ সিটি নামের একটি উদ্যোগকে বাংলাদেশের জন্য অনুকরণীয় বলছেন, অথচ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে একে সাদা হাতির খেতাব দেওয়া হয়েছিল। পাকিস্তান সরকারের অডিট রিপোর্টে এই প্রকল্পের চরম ব্যর্থতা, নজিরবিহীন দুর্নীতি এবং অকার্যকর নজরদারি ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দ্য ডনে 2022 সালের 24শে জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে পাঞ্জাব সেফ সিটি অথরিটি বা পিএসসি কে সাদা হাতি উল্লেখ করে বলা হয় এই প্রকল্পের পেছনে বিপুল অর্থ ব্যয় করে কোনো ফলাফলই পাওয়া যায়নি। বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত 7 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নগর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সেফ সিটি উদ্যোগ বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে। অথচ পাকিস্তানে এই সেফ সিটি প্রকল্পটি বছর 4 আগে থেকে ঘোড়ার ডিম বা সাদা হাতি নামে পরিচিতি পেয়ে গেছে। দ্য ডনের একাধিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী পাকিস্তানের সেফ সিটি অথরিটির চরম অসারতা ধরা পড়ে 2022 সালের লাহোরের আনারকলি বাজারে বোমা হামলার সময়। সে সময় সন্ত্রাসীদের শনাক্ত করতে সরকারি ক্যামেরাগুলো অকেজো থাকায় তদন্তকারীরা শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ ব্যবহার করতে বাধ্য হন। পাকিস্তানি সাংবাদিক আসিফ চৌধুরীর সেই প্রতিবেদনে বলা হয়, লাহোরের প্রায় 8000 সিসিটিভি ক্যামেরার মধ্যে এক পর্যায়ে মাত্র 2000টি সচল থাকার তথ্য পাওয়া যায়। এছাড়া বৃষ্টির সময় জেনারেটর বা ব্যাকআপ সুবিধা না থাকায় 92টি 4G টাওয়ার বন্ধ হয়ে যাওয়ার ফলে জরুরি সেবাও অচল হয়ে পড়ে। এমনকি পুলিশের কল সেন্টারের 33টি সিস্টেমের হেডফোন পর্যন্ত ভাঙা অবস্থায় পাওয়া যায়। 900 কোটি রুপির বেশি ব্যয় করা সত্ত্বেও প্রকল্পটি নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয় বলেও প্রতিবেদনে উল্লেখ আছে। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ব্যাপক নজরদারি সক্ষমতা থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং রাজনৈতিক সহিংসতা নির্মূল করা সম্ভব হয়নি। তদন্ত প্রক্রিয়ায় বিলম্ব, সীমিত ফরেনসিক সক্ষমতা এবং বিচারিক জটের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো কেবল ক্যামেরা বসিয়ে সমাধান করা সম্ভব নয়। যথাযথ প্রাতিষ্ঠানিক সংস্কার ও আইনি সুরক্ষা ছাড়া বিপুল অর্থ ব্যয় এই প্রযুক্তি গ্রহণ করায় কেবল একটি অকার্যকর ব্যবস্থার উপর দামি প্রলেপ হিসেবে কাজ করছে। প্রকল্পটির বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব, বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব 2025 সালের সেপ্টেম্বরে ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচির সেফ সিটি মডেল সরেজমিনে পরিদর্শন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শহরগুলোকে আরো নিরাপদ করতে পাকিস্তান কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে পারে। দর্শক, দেখা যাচ্ছে ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত চাল কেনা কিংবা সাদা হাতি খেতাব পাওয়া নিরাপত্তা প্রকল্প নেয়া দুটোরই শুরুটা হয়েছিল বিগত ইউনূস সরকারের আমলে। প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকারের খারাপ প্রকল্পগুলো কেন নির্বাচিত সরকার হিসেবে বিএনপি বাস্তবে রূপ দিচ্ছে? যে দেশের নিজস্ব সিসিটিভি নেটওয়ার্ক একটি সাধারণ বোমা হামলার অপরাধীকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং যেখানে বিদ্যুৎ চলে গেলে দেশের প্রায় সমস্ত নিরাপত্তা ক্যামেরা অফলাইন হয়ে যায়, সেই ভঙ্গুর পরিকাঠামোকে বাংলাদেশের মতো অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও সাইবার ঝুঁকিপূর্ণ দেশে প্রয়োগ করার চেষ্টা এক ধরনের কৌশলগত আত্মহনন ছাড়া আর কি হতে পারে? খাদ্য নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কোনোটাই রাজনৈতিক খেলা বা সস্তা কূটনীতির মাঠ হতে পারে না। প্রশ্ন হলো, পাকিস্তানের সাথে বন্ধুত্বের নিদর্শন দেখানোর জন্য কি দেশের মানুষের স্বাস্থ্য ও জীবনকে হুমকিতে ফেলে দিতে হবে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকের আলোচনা বারুইপুরের ঘটনা নিয়ে। আপনারা বলুন তো, অপরাধের কি কোনো ধর্ম হয়? একজন ধর্ষক বা খুনির পরিচয় কি তার ধর্মীয় পরিচয় দিয়ে নির্ধারিত হবে, নাকি তার পরিচয় কেবলই একজন অপরাধী? পশ্চিমবঙ্গের বারুইপুরের ঘটনা আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই। একটি নাবালিকা কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় আজ পুরো রাজ্য স্তব্ধ, শোকার্ত। কিন্তু ঠিক এই আবহেই ওপার বাংলায়, মানে বাংলাদেশে বসে
একদল তথাকথিত সাংবাদিক এবং উগ্রপন্থী সংবাদ মাধ্যম এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে এক নোংরা খেলা শুরু করেছে। আমার দেশ পত্রিকার মতো জামাত ঘেঁষা সংবাদ মাধ্যমের আজকের হেডলাইন কি দিয়েছে জানেন? তারা লিখছে, জনরোষ ধামাচাপা দিতে মরিয়া শুভেন্দু সরকার। আমরা এই বিষয়টা নিয়ে কিছু কথা আজকে বলবো এবং সেই কথা বলার আগে আর একটা ছোট্ট স্কুপ নিউজ আপনাদেরকে দিয়ে দিই। আপনারা জানেন যে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রথমে গতকাল আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মোট 4 জন। এই 4 জনের মধ্যে একজন অভিযুক্ত যে ওই মেয়েটিকে নিয়ে গিয়েছিল, রাস্তায় থেকে ডেকে নিয়ে গিয়েছিল ওই ধর্ষণ এবং খুনের জায়গায়, এবং যে একজন প্রধান অপরাধী সেই প্রভাস মণ্ডলকে নিয়ে গতকাল রাতে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল এবং রাত প্রায় 1টা নাগাদ গিয়েছিল যা খবর পাচ্ছি। সেখানে গিয়ে পুনর্নির্মাণ করবার সময় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সেই যে অপরাধী প্রভাস মণ্ডল, সে তার কাছে যে কনস্টেবল ছিল সেই কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে সে পালাতে যায় এবং সে যখন পালাচ্ছে সে গুলিও পর্যন্ত চালিয়েছিল, এই খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও সে গুলি কারো লাগেনি, কিন্তু যখন সে পালিয়ে যাচ্ছিল তখন পুলিশকে বাধ্য হয়ে গুলি চালায় তখন, এবং সেই গুলিতে সে আহত হয় মারাত্মকভাবে। তাকে হাসপাতালে, বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে তার মৃত্যু হয়। তাকে বলা হয় যে ব্রড ডেড, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে। তার মৃত্যুর খবরে পেয়ে এই প্রভাস মণ্ডলের মা, তার নিজের মা বলেছে, আমার ছেলে যে মরে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, এর জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই, ভালো হয়েছে। তো এইবার আসি, এই খবরটা দিয়ে আসি এই ঘটনায় বাংলাদেশে কিভাবে এইটা নিয়ে রাজনীতি শুরু হয়েছে এবং এই রাজনীতির পেছনে সেখানকার হিন্দুদেরকে সবক শেখানো, তাদের উপর নতুন করে আক্রমণ করার একটা প্রচেষ্টা যে তৈরি হচ্ছে, সেটা নিয়েই এখনকার এই আলোচনাটা করব। সেইটাই উদ্দেশ্যেই কিন্তু এই প্রচার, সেখানে অপপ্রচার শুরু হয়েছে বাংলাদেশে। পুরো খবরটার দিকে তাকালে আপনার গা শিউরে উঠবে। কিভাবে একটা চরম অপরাধকে, একটা বাচ্চার মৃত্যুকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার হাতিয়ার বানানো হচ্ছে বাংলাদেশে। নিহত মেয়েটি মুসলমান আর অভিযুক্তরা হিন্দু। প্রসঙ্গত বলে রাখি, এইটাই হচ্ছে ওদের প্রোপাগ্যান্ডা ছড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু এই প্রসঙ্গে বলি যে চতুর্থ যে গ্রেপ্তারিটা হয়েছে সেটা কিন্তু একটি মুসলিম, এই ব্যাপারে, এই খুন ধর্ষণের মামলায়। যাই হোক, আমার বক্তব্য সেটা নয়। এইটাই, এরা যে সবাই হিন্দু, এটাই ওদের প্রোপাগ্যান্ডা ছড়ানোর জন্য যথেষ্ট। মৃতদেহের ওপরে দাঁড়িয়ে তারা রাজনীতি করছে, ভুক্তভোগী পরিবারের বয়ানকে বিকৃত করছে। কেন? কারণ পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার আর শুভেন্দু অধিকারী সরকারকে কালিমালিপ্ত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে পরাজয়ের পর এই আমার দেশ এবং এর স্বগোত্রীয় পত্রিকাগুলো, তারা কি মরা কান্না কেঁদেছে এবং জামাত কি কান্না কেঁদেছে সেটা আপনারা জানেন, নতুন করে আর সেটা বলবো না। তো আজকে এই সরকারকে কালিমালিপ্ত করতে হবে। কিন্তু আজ আমরা এই প্রতিবেদনে এই প্রোপাগ্যান্ডা একেবারে ধুয়ে দেব।
আজ তথ্যের মুখোমুখি দাঁড় করাবো সেই ঢাকার মিডিয়াকে, যারা নিজেদের দেশে হিন্দু মেয়েদের ওপর হওয়া নারকীয় অত্যাচার নিয়ে মুখে কুলু পেটে বসে থাকে আর ভারতের দিকে আঙুল তোলে, মিথ্যে খবর ছড়ায় ভারতে মুসলিমরা তাদের নাকি গণহারে তাদের হত্যা করা হচ্ছে ইত্যাদি, মুসলিম মেয়েদের। ব্যাপারটা যে উল্টো সেটা আজকে তাদের বোঝাবো। আজ লাইভ এক্সরে হবে ওপার বাংলা আর এপার বাংলার বিচার ব্যবস্থার। শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজ সত্য কথা বলতে আমরা কোনো দ্বিধা করব না। প্রথমে আসা যাক বারুইপুরের ঘটনায়। ঘটনাটি ঘটার পর শুভেন্দু অধিকারী সরকার বা আমাদের পুলিশ প্রশাসন কি হাত গুটিয়ে বসেছিল? একদমই নয়। জাস্ট 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আর শুধু কি গ্রেপ্তার, শুভেন্দু অধিকারী নিজে গিয়েছেন সেই নির্যাতিতা যে নিহত মেয়েটি তার বাড়িতে, তার বাবা মার সাথে দেখা করেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই তাদের মেয়ের যেভাবে নিহত হয়েছে মেয়ে, তার উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার পাবেন তারা। এবং তার বাবা মা সে কথা শুনে খুশি। তারা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ওপরে আমাদের পুরো বিশ্বাস আছে। অথচ বাংলাদেশের পত্রিকা বলছে শুভেন্দু সরকার, শুভেন্দু গভর্নমেন্ট তারা ধামাচাপা দিতে চাইছে এই ঘটনা। নক্কারজনক বললে কম বলায়, এরা সাংবাদিক, এরা সংবাদপত্র। বলি গত রাতে কি হয়েছে সেই ঘটনায়। আইনের শাসন কাকে বলে তা গতকাল রাতে বারুইপুরের পুলিশ দেখিয়েছে। আগে যে খবরটা দিলাম, ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল, সে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, আর পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে তামাশা দেখেনি। আত্মরক্ষার্থে এবং একজন দাগী অপরাধীকে রুখতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, যাকে সহজ বাংলায় বলা যায় এনকাউন্টার। এনকাউন্টারে খতম হয়েছে সেই নরপিশাচ প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলের ধর্মীয় পরিচয় কি ছিল তা ভারতের পুলিশ দেখেনি। সে হিন্দু নাকি মুসলমান তা ওই হিন্দুত্ববাদী বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী সরকার বিচার করেনি। বিচার করেছে তার অপরাধের। ভারতের মাটিতে পক্সো আইন এবং ফাস্ট ট্র্যাক কোর্টের যে পরিকাঠামো রয়েছে, সেখানে অপরাধীর ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। অথচ ঢাকা থেকে বসে এজেন্ডাধারীরা, মিডিয়াগুলো, এজেন্ডাধারী মিডিয়া, তারা বলছে কি, তারা বলছে যে শুভেন্দু সরকার হিন্দু অপরাধীদের বাঁচাতে মরিয়া। বলি চোখ দুটো কি অন্ধ হয়ে গেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের? নাকি প্রোপাগ্যান্ডা ছড়াতে ছড়াতে মগজটাই একেবারে পচে গেছে? যে অপরাধী পুলিশের গুলিতে মরল তাকে বাঁচানোর চেষ্টা কোথায় দেখলেন তারা? ধামাচাপা দেওয়ার চেষ্টা কোথায় দেখলেন তারা? আসলে কি জানেন, এদের উদ্দেশ্য বিচার পাইয়ে দেয়া নয়, এদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একটি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করা এবং সেই অশান্তির আগুন বাংলাদেশে ছড়িয়ে সেখানকার যেসব হিন্দু পরিবার আছে তাদের উপরেও সেই আগুনটাকে ছড়িয়ে দেয়া। এইটাই তাদের উদ্দেশ্য। চলুন এবার একটু ওপার বাংলা যারা এত সমালোচনা করছে তাদের দিকে তাকানো যাক। যে আমার দেশ পত্রিকা আজ ভারতের আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে, তাদের একটু আয়না দেখাই। বাংলাদেশে হিন্দু মেয়েদের এবং হিন্দু পরিবারের ওপর যে পদ্ধতিগত প্রাতিষ্ঠানিক অত্যাচার চলে তা নিয়ে কটা হেডলাইন করেছে তারা। আমরা ভুলে যাইনি পটুয়াখালীর সে নৃশংস ঘটনা, আমরা ভুলে যাইনি দীপুচন্দ্র দাসের ভয়াবহ হত্যাকাণ্ড,
বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা হয়, যখনই কোনো ক্ষমতার রদ বদল হয়, সবার আগে সব টার্গেট করা হয় কাদের? ওখানকার সংখ্যালঘু হিন্দুদের। তাদের বাড়িঘর জ্বালানো হয়, মন্দিরে ভাঙচুর চালানো হয়, আর তাদের মা বোনেদের ওপর নেমে আসে চরম যৌন নির্যাতন। সেই যে মেয়েটি, যাকে একদল দুষ্কৃতী এবং বলি বাংলাদেশের মুসলিম দুষ্কৃতীরা, ধর্ষকরা যখন তাকে নির্যাতন করছে, তার উপরে চড়াও হয়েছে, তাকে ধর্ষণ করছে, তার মা করুণ কণ্ঠে বলেছিল শুধু একটা কথা, বাবা তোমরা এক এক করে এসো, আমার মেয়েটা বাচ্চা, ওকে বাঁচতে ও সহ্য করতে পারবে না। এই হচ্ছে বাংলাদেশ, সেখানকার হিন্দু মেয়েদের উপরে অত্যাচারের ছবি। আমি ঢাকার ওই সাংবাদিকদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে হিন্দু মেয়েদের উপর নির্যাতনকারী কোন মুসলিম ধর্ষক বা অপরাধীর ক্ষেত্রে আজ পর্যন্ত আপনাদের পুলিশ প্রশাসন কি কোনো এনকাউন্টার করেছে? আজ পর্যন্ত কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে দাঁড়িয়ে 3 মাসের মধ্যে কোনো অপরাধীর ফাঁসি হয়েছে? না, হয়নি। সেখানে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, কারণ তারা জানে যে তাদের মাথায় আছে উগ্রপন্থী রাজনৈতিক দল এবং সেই দলের সরকারের ছাতা। সেখানে পুলিশ নিষ্ক্রিয় দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। দীপুচন্দ্র দাসের হত্যার বিচার আজ কোথায়? নোয়াখালী, রংপুর কিংবা সালার ঘটনার বিচার কোথায়? বিচারের বাণী সেখানে নীরবে নিভৃতে কাঁদে। নিজেদের দেশের এই চরম বিচারহীনতার সংস্কৃতি ঢাকা দিতেই কি আজ ভারতের একটা ঘটনা নিয়ে এত লাফালাফি করছে বাংলাদেশের, আমার দেশ এবং তার স্বগোত্রীয় মেইনস্ট্রিম পত্রিকাগুলো? আসি বাংলাদেশে মুসলিম নারীদের পরিস্থিতি, সেই প্রসঙ্গে। আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশে শুধু হিন্দু মেয়েদের শিকার হয়, হিন্দু মেয়েরাই শিকার হয়। না, তা নয়। প্রোপাগ্যান্ডার আড়ালে আসল সত্যটা আরো ভয়ানক। বাংলাদেশের নিজস্ব মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার মেয়েরাও, তারাও কিন্তু সেখানে সুরক্ষিত নন। ওখানকার মানবাধিকার সংস্থাগুলো, যেমন আইন ও সালিশ কেন্দ্র, তাদের বার্ষিক রিপোর্ট তুলে দেখুন। প্রতি বছর হাজার হাজার নারী ও শিশু সেখানে নির্মম ধর্ষণের শিকার হন, তারপর তাদের শ্বাসরোধ করে বা পুড়িয়ে হত্যা করা হয়। আর এইসব অপরাধের বিচারের হার কত জানেন? বাংলাদেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সমীক্ষা বলছে, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মামলায় অপরাধীদের শাস্তি পাওয়ার হার 1% কম। 1%, ঠিকই শুনেছেন, মাত্র 1%। তার মানে 99% ক্ষেত্রে অপরাধীরা কোনো না কোনো উপায়ে পার পেয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রভাব, টাকার খেলা, কিংবা তদন্তের চরম গাফিলতি, কিংবা সেখানকার পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই হলো ওপার বাংলার বিচার ব্যবস্থার আসল কঙ্কালসার চেহারা। যে দেশের বিচার ব্যবস্থা নিজের দেশের মেজরিটি বা মাইনরিটি কোনো মেয়েরই নিরাপত্তা দিতে পারে না, যে দেশের 1% অপরাধীও শাস্তি পায় না, সেই দেশের উগ্রপন্থী মিডিয়া, আমি এদেরকে বলবো এরাই উগ্রপন্থী আসল। এই মিডিয়া আজ ভারতকে মানবাধিকার আর আইনের শাসন শেখাতে আসছে। নিজেদের ব্যর্থতা লুকোতে, নিজেদের দেশের মানুষের ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দিতে তারা ভারতের এই ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে, এবং এই চেষ্টার পরিণামে বাংলাদেশে বেঁচে পড়তে থাকা যা 8%-এরও কম হিন্দু আছে, তাদেরকে নতুন আক্রমণের সামনে ফেলে দেওয়ার চক্রান্ত এগুলো। অথচ একবারও এরা বলে না 1971 বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সেখানে 23%-এর উপরে হিন্দুরা ছিল। আজকে সেই হিন্দুরা
কোন ভালোবাসার অত্যাচারে তারা আজকে 8% নেমে এলো, এই কথাটা তারা বলে না। আসুন একটা সহজ তুলনা করি, যা দেখলে দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা হয়ে যাবে। আইনি কঠোরতা, এই ব্যাপারে পশ্চিমবঙ্গের কিংবা ভারতের কি এখানকার আইন? এখানে পক্সো আইন আছে, এখানে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার হয়। বাংলাদেশে সেখানে ট্রাইব্যুনাল থাকলেও রাজনৈতিক প্রভাবে বছরের পর বছর মামলা ঝুলে থাকে। রামিজার মতো ভাগ্যবতী সেখানে খুব কম থাকে। রামিজাকে চিনতে পেরেছেন, বাচ্চা মেয়েটি, তাকেও ওখানে দর্শন খুন করা হয়েছে। এরপর পুলিশি পদক্ষেপের হিসাবটা দেখুন। পশ্চিমবঙ্গে অপরাধীর ধর্ম না দেখে কঠোর অ্যাকশন নেওয়া হয়। বারুইপুরের ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং এনকাউন্টার হয়েছে। আর বাংলাদেশে অপরাধী উগ্রপন্থী বা প্রভাবশালী হলে পুলিশ নিষ্ক্রিয়। এনকাউন্টার বা দৃষ্টান্তমূলক শাস্তির নজির একটাও নেই। মিডিয়ার ভূমিকাটা কি? পশ্চিমবঙ্গে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয় এবং ন্যায় বিচারের দাবি তোলে। আর বাংলাদেশ, ওখানে আমার দেশের মতো পত্রিকাগুলো অপরাধের মধ্যেও ধর্মীয় মেরুকরণ খোঁজে এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। প্রিয় দর্শক, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের চোখে সবাই সমান। অপরাধী কোন ধর্মের তা দেখে এখানে সাজা ঠিক হয় না। বারুইপুরের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু বাংলাদেশে বিচার ব্যবস্থা, আজ বাংলাদেশের বিচার ব্যবস্থা উগ্রপন্থীদের পকেটে বন্দী হয়ে আছে। শেষ করি আলোচনা। বারুইপুরের সেই নিষ্পাপ মেয়েটি আজ আমাদের মধ্যে নেই। তার পরিবারের এই ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা নিশ্চিত ভারতের মাটিতে দাঁড়িয়ে তার পরিবার সম্পূর্ণ ন্যায় বিচার পাবে এবং সেটা পাবে এই শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে। এর আগে দুধেল গাইদের যে সরকার ছিল মমতা ব্যানার্জি, কিংবা তারও আগে 34 বছর ধরে যে সরকার ছিল বামেদের, কমিউনিস্টদের সরকার, তাদের আমলেও হাঁসখালি ধর্ষণ কাণ্ড হয়েছিল। বাস থামিয়ে কোনো বিচার হয়নি, বিচার পায়নি। কারণ ধর্ম দেখে তারা সেদিন করেছিল। কিন্তু হিন্দুত্ববাদী এই সরকার, তারা ধর্ম দেখে না। ভারতের মাটিতে দাঁড়িয়ে এই মেয়েটির পরিবার, বারুইপুরের মেয়েটির পরিবার সম্পূর্ণ ন্যায় বিচার পাবে। কোনো অপরাধী ছাড় পাবে না। তা সে প্রভাসের মতো এনকাউন্টার হোক বা অন্য কোনো কারণে কোনো ব্যাপারেই হোক না কেন, তাদের বিচার হবে। আর ওপার বাংলার প্রোপাগান্ডাবাজদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, মৃতদেহ নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় যে আপনাদের এই সস্তা উস্কানিতে পা দেবে। এখানে শুভেন্দু অধিকারী সরকার অপরাধীদের জম, তাদের রক্ষাকর্তা নয়। নিজেদের দেশের দিকে বরং তাকান, নিজেদের মা বোনেদের দিকে তাকান, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। সেটা না করে ভারতের দিকে আঙুল তোলার এই আঙুলটাকে সরিয়ে নিজেদের দিকে দিন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশের মিডিয়ার এই নোংরা অপপ্রচারের আসল উদ্দেশ্য কি? সেটা কি ওখানে আবার হিন্দুদের উপরে এই নিয়ে আবার অত্যাচার চালানো? সেই চেষ্টা কিন্তু দেখা যাচ্ছে। কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই সত্যটা সবার কাছে পৌঁছে দিতে প্রচুর শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন, তারা ক্যালকাটা ডায়ালগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।